খুনে রাঙা হলো দেশ, বৈষম্যের তবু হয়নি শেষ। আমাদের এখানে প্রধান শিল্প বলতে এখন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে গার্মেন্ট শিল্প। বাংলাদেশে তো আর কোনো শিল্প নেই কিংবা আর কোনো শিল্প গড়ে তোলা হয়নি। একসময় পাট শিল্প ছিল, আমাদের আদমজি, বাওয়ানি, কাশিম জুট মিল এরকম বড় বড় পাট শিল্প ছিল, পাটের কারখানা ছিল, কিন্তু সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF তাদের নির্দেশনায়, তাদের পরামর্শে। কিন্তু একই সময়ে সেই ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা কিন্তু ভারতে পাট শিল্প কীভাবে বিস্তৃত করা যায়, গড়ে তোলা যায়, সেই জন্য তারা ভারত সরকারকে সহযোগিতা করেছে। আমাদের দেশের পাট পৃথিবীর সবচেয়ে ভালো পাট, কিন্তু সেই পাটের ব্যবহার আমাদের এইখানে হলো না, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পাট একরকম চোরা কারবারি করে আমাদের পাটকে নিয়ে যায় এবং সেখানে শিল্প গড়ে তোলা হয়েছে। আমাদের এখানে যে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্পের মেয়েরা কী অবস্থায় আছে আপনারা দেখবেন। যে সমস্ত এলাকায় গার্মেন্ট আছে সেই সকাল থেকে 2, 3, 4, 5 কিলোমিটার পর্যন্ত একটা দীর্ঘ সারি, মেয়েরা হাঁটছে তো হাঁটছে, কারণ এই যে দীর্ঘ পথ, এই দীর্ঘ পথ যাওয়ার মতো বাসের ভাড়া কিংবা টেম্পোর ভাড়া পর্যন্ত তাদের থাকে না। এবং সেখানে গিয়ে তাদের যে কর্ম পরিবেশ, সেখানে আমি একজন ডাক্তারের কাছ থেকে শুনেছি যে তার কাছে গার্মেন্টের মেয়েরা আসে, অধিকাংশ মেয়ে কিডনি রোগ আক্রান্ত। কেন? এসব মেয়েদেরকে পানি খেতে দেওয়া হয় না, কম খেতে দেওয়া হয় পানি, কারণ পানি বেশি খেলে বেশি বেশি তাকে বাথরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে, সুতরাং পানি কম খাওয়াও। দিনের পর দিন পানি কম খেতে খেতে এই গার্মেন্টের মেয়েরা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। এবং গার্মেন্টে যে সমস্ত মেয়েরা কাজ করে তারা দুপুরে খাবার নিয়ে যায় বাসা থেকে তৈরি করে। আমরা জানি তাদের খাবারের মেনুতে কি থাকে। তাদের খাবারের মেনুতে থাকে সামান্য একটু ডাল বা সবজি আর একটা ডিম। এই ডিমের দামও কিন্তু এখন যখন চড়া হয়ে গেছে তখন ওই ডিম পর্যন্ত গার্মেন্টের মেয়েরা খেতে পায় না। এবং দিনের পর দিন সেই গার্মেন্টের শ্রমিকরা অপুষ্টিতে ভুগে। তারা যে বেতন পায় সেই বেতনে কি একটা পরিবার চলতে পারে? পারে না। এখানে শ্রমিকরা দাবি করেছে তাদের মাসে অন্ততপক্ষে 16,000 টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাও তারা দিতে চায় না। 16,000টা দূরে থাকুক, আমাদের এই যে সিলেট অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে যেখানে চা তৈরি হয়, চা শ্রমিকরা হচ্ছে আমাদের দেশের এখন সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত একটা শ্রেণী। দীর্ঘ বছরের পর বছর অনেক জায়গায় শ্রমিকের মজুরি সামান্য হলেও বেড়েছে, কিন্তু চা শ্রমিকদের বেতন কিন্তু বাড়ে নাই। তারা গত বছরের আগের বছর অনেক দিন তারা ধর্মঘট করেছে, সেই ধর্মঘটের পরে তাদের বেতন বেড়েছে কত? মাত্র 25 টাকা। 25 টাকা বেড়েছে একদিনে। কি আশ্চর্য ব্যাপার! 25 টাকা দিয়ে একটি পরিবারের কি হয়? এবং আমরা সেখানে দেখেছি যে চা বাগানগুলোতে দিনের পর দিন, যুগের পর যুগ সেই শ্রমিকদের পরিবারের সন্তানরাও চা শ্রমিক হয়ে যায়। তাদের উপযুক্ত চিকিৎসা নেই, তাদের শিক্ষা ব্যবস্থা নেই, তারা দুবেলা ভাত খেতে পায় না, তাহলে কিভাবে তাদের সন্তানদের চিকিৎসা করাবে? অর্থাৎ আমাদের এইখানে যে শ্রমিকরা এই গণ অভ্যুত্থানে অন্ততপক্ষে শতাধিক শ্রমিক প্রাণ দিল এবং 100-এরও বেশি রিক্সা শ্রমিক জীবন দিল, সেই শ্রমিকরা তাদের এই রক্তের বিনিময়ে কি পেল? এই গণ অভ্যুত্থানের কিছুদিন পরেই আমরা দেখেছি এই আশুলিয়াতে একজন শ্রমিককে, গার্মেন্ট শ্রমিককে কিভাবে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে, কারণ সে 3 মাস পর্যন্ত বেতন পায় না। সে বেতনের কথা যখন বলে, বেতনের দাবিতে যখন সে রাজপথে দাঁড়ায়, তখন তার বুকে গুলি চলে। সুতরাং আজকে দেশের যদি উন্নয়ন করতে হয়,
আজকে দেশের যদি স্থিতিশীলতা আনতে হয়, দেশকে যদি গণতন্ত্রের পথে নিয়ে যেতে হয়, তাহলে তার আবশ্যকীয় একটি পূর্ব শর্ত হচ্ছে শ্রমিকের জীবনের উন্নয়ন করা। আজকে মে দিবস হচ্ছে শ্রমিকের যে লড়াই, শ্রমিকের যে সংগ্রাম বিশ্বব্যাপী, সেই সংগ্রামের একটা প্রেরণাদায়ী দিন। আমরা আশা করব এই মে দিবসের শপথ নিয়ে আমাদের দেশের শ্রমিক আগামী দিনে তার রুটি রুজির সংগ্রামকে ব্যবহার করবে। বাংলাদেশ রুজি শিল্পী গোষ্ঠী সেই শ্রমজীবী মেহনতি মানুষের গান করবে, তাদের পাশে থাকবে, তাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। মে দিবসের দিনে এটাই হোক আমাদের প্রত্যয়।